আগের দিন তোমাদের 10 পর্যন্ত হয়েছিল, আজকে 11 থেকে হবে। 11 নম্বর অঙ্ক যেটা বলেছে এ ভ্যারাইজাস বি আর বি ভ্যারাইজাস সি হলে দেখায় যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারাইজাস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো, প্রথমত এই জাতীয় অঙ্কে যেটা তোমাকে শর্ত দিয়ে দিয়েছে সেটা নিয়ে কাজ করতে হবে। কি বলেছে? এ ভ্যারাইজাস বি, তো ভ্যারাইজাস চিহ্ন থেকে যখনই আমরা ইজুকাল টু নিয়ে এলাম তখন একটা ধ্রুবক নিয়ে আসা হলো K1। আর বি ভ্যারাইজাস সি বলে দিয়েছে, তাহলে বি ইজুকাল টু আরেকটা ধ্রুবক K2 নিয়ে আসা হয়েছে, যেখানে লিখে দেওয়া হয়েছে K1 ও K2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এ ইজুকাল টু কী হলো? K1 বি, এই সম্পর্কটা। আর বি ইজুকাল টু কী পেলাম? K2 সি। তো আমরা এ ইজুকাল টু K1 বি লেখার পর বি এর মান যেহেতু বের করে নিয়েছি বি ইজুকাল টু K2 সি, তাই এই বি এর জায়গায় আমরা K2 সিটাকে বসিয়ে দেবো। তাহলে আলটিমেট কী সম্পর্ক দাঁড়ালো? এ ইজুকাল টু K1 K2 সি, তাই তো? কারণ বি এর জায়গায় যেহেতু মানটা বসিয়ে দিয়েছি। এবার আমাকে বলেছে সম্পর্ক যেটা প্রমাণ করতে, সেটা বলেছে সরল ভেদ। সরল ভেদ হলে আমরা জানি দুটো রাশির অনুপাত ধ্রুবক হয়, তাই দুটো রাশিকে আমরা যদি এরকমভাবে লিখে দিই তাহলে এই দুটো রাশির অনুপাতের মান যদি ধ্রুবক বের করতে পারি তাহলে বলতে পারি এই দুটো রাশি কী অবস্থায় আছে? সরল ভেদে আছে। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে। এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ডিভাইডেড বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এদের মান কি হবে? ধ্রুবক হবে। অর্থাৎ এই রাশিটার সঙ্গে এই রাশিটা কী ভেদে আছে? সরল ভেদে আছে। সরল ভেদে কেন আছে? কারণ দুটো রাশির অনুপাত যদি আমি ধ্রুবক প্রমাণ করে ফেলতে পারি তাহলে আমি এটা বলতে পারি এই দুটো রাশি পরস্পর কী ভেদে আছে? সরল ভেদে আছে। মানে কি, আমি সিম্পল যদি বলি এ বাই বি ইজুকাল টু কে, মানে এ বাই বি ইজুকাল টু যদি ধ্রুবক হয় তার মানে এ ভ্যারাইজাস বি, মানে এ আর বি এর অনুপাত বা ভাগফল যেহেতু ধ্রুবক তার মানে এ আর বি পরস্পর কী ভেদে আছে? সরল ভেদে আছে। তাহলে আমরা দেখো এবারে এর মানটা বসিয়ে দিয়েছি, বি এর মান বসিয়ে দিয়েছি। দেখো এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি আমরা এ ইজুকাল টু K1 বি। আর বি এর মান কত? বি এর মান হচ্ছে K2 সি, তাই না? তো এর জায়গায় কিন্তু শুধু K1 বি নয়, এর মানটা কিন্তু এখানেই অনেকে ভুলটা করে, K1 বি নয়। কারণ এর জায়গায় বি এর জায়গায় এই মানটা বসানোর পর আলটিমেট এর মান যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এইটা। এর মান আলটিমেট যেটা দাঁড়ালো সেটা কি? সেটা হচ্ছে এই মানটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে এ এর মান। আর বি এর মান কি? বি এর মান হচ্ছে এইটা। তাহলে অঙ্কের মধ্যে আমরা এ এর জায়গায় এ মানটা বসাবো আর বি এর জায়গায় এ মানটা বসাবো। তাহলে এ এর মান বসানো হয়েছে K1 K2 সি তার হোল কিউব, বি এর জায়গায় K2, মানে এরকমভাবে এ আর বি যা যা আছে সে জায়গায় এ আর বি এর মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এখানে এক জায়গায় প্লাস লেখা ছিল কিন্তু ভুল আছে, এটা ক্রস দিয়ে, মানে এটা গুণ আকারে আছে। হ্যাঁ, মাথায় রাখবে খাতায় লেখার সময় এটা কিন্তু গুণ চিহ্ন আকারে আছে, অথবা কিছুই না লিখে তুমি ব্র্যাকেট দিয়ে এটা লিখতে পারো। এটা মানে বোঝাচ্ছে দুটো পাশাপাশি থাকা মানে গুণ অবস্থায় আছে। শুধু মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় লাইনে খালি কি করা হয়েছে? এ আর বি এর মান বসিয়ে দেওয়া হয়েছে। সি যেরকম ছিল সিকে সেরকমই রাখা হয়েছে। তার ফলে যখনই আমি থার্ড লাইনে এই ব্র্যাকেট যখন তুলছি, ব্র্যাকেট তুললে K1 কিউব K2 কিউব সি কিউব, K1 কিউব K2 কিউব সি কিউব। আবার এই ব্র্যাকেটটা যখন তুলব K2 কিউব সি কিউব, K2 কিউব সি কিউব। আবার এই ব্র্যাকেট তুলব K2-র মাথায় কিউব, সি এর মাথায় কিউব। আর সি কিউব তো ছিলই, তাই লেখা হয়েছে প্লাস সি কিউব। আবার এই K1-এর মাথায় কিউব বসবে, K2-র মাথায় কিউব বসবে, সি এর মাথায় কিউব বসবে, তাই বসানো হয়েছে। সিমিলারলি নিচে দেখো K1 K2 ছিল, K2 দেখো দুটো ছিল, তাই জন্য K2 স্কোয়ার লেখা হয়েছে। আর সি কটা ছিল? একটা, দুটো, তিনটে সি গুণ করলে সি কিউব ব্র্যাকেট। এবার যখন আমি এই ব্র্যাকেট থেকে যখন কিউবটাকে তুলব তখন K1 কিউব K2 কিউব সি কিউব প্লাস K2 কিউব সি কিউব প্লাস সি কিউব। একদম নর্মাল, কিচ্ছু নেই, দেখতেই বড় অঙ্কটা কিন্তু একদমই ইজি অঙ্ক। তারপর দেখো, লক্ষ্য করো এই দুটো রাশির মধ্যে গুণ হয়েছে। এখানে K1 কিউব আছে, K1 কিউব লেখা হয়েছে। K2 কিউব দেখো কটা আছে? দুটো। তো K2 কিউব গুণ করলে পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। 3 যোগ করলে 6।
আবার সি কিউব দুটো আছে, সি কিউব গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, 3 3 যোগ করলে 6 হয়ে গেল। এখানে তেমনি যেটা ছিল সেটাই বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে সি কিউব দুটো ছিল তাই সি কিউব গুণ করলে সি টু দি পাওয়ার 3 3 যোগ করলে 6 হয়, তাই 6 লেখা হয়েছে। আবার এখানে সি কিউবের সঙ্গে সি কিউব গুণ করে কি হয়ে যাবে, 3 আর 3 যোগ করে C6 বসানো হয়েছে, বাদ বাকি K1 কিউব K2 কিউব লেখা ছিল যেরকম লেখা হয়েছে। নিচেও তেমনি যা ছিল তাই, কিন্তু এখানে লক্ষ্য করো নিচের লাইনটা K1 K2 স্কোয়ার আর সি কিউব এখানে C6 হয়ে গেল কি করে, কারণ লক্ষ্য করো এই যে তিনটে রাশির মধ্যে প্রত্যেকের মধ্যে সি কিউব ছিল, এই সি কিউবটাকে কমন নিয়ে নেওয়া হয়েছে, সেই সি কিউব এই বাইরের সি কিউবের সঙ্গে গুণ হয়ে সি টু দি পাওয়ার 6 হয়েছে। বোঝাতে পারলাম কথাটা? তাহলে এখানে কি পড়ে থাকবে, সি কিউব কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে, শুধু K1 কিউব K2 কিউব K1 কিউব K2 কিউব, এখানে শুধু K2 কিউব পড়ে থাকবে K2 কিউব, আর সি কিউব যদি কমন নিয়ে নিই তাহলে 1 পড়ে থাকবে, সি কিউবকে সি কিউব দিয়ে ভাগ করলে 1 পড়ে আছে। ওকে, এবার কি হয়েছে, লাস্ট লাইনে যেটা হয়েছে দেখো, প্রত্যেকটা রাশির মধ্যে সি টু দি পাওয়ার 6 আছে, তাই সি টু দি পাওয়ার 6 কমন নিয়ে নেওয়া হয়েছে। বাকি এই রাশিটা থেকে সি টু দি পাওয়ার 6 চলে গেলে K1 কিউব K2 6 তাই পড়ে আছে, এখান থেকে K2 কিউব পড়ে থাকবে তাই পড়ে আছে, এখানে K1 কিউব K2 কিউব K1 কিউব K2 কিউব পড়ে আছে, কারণ সি টু দি পাওয়ার 6 কমন নিয়ে নেওয়া হয়েছে বাইরে। আর নিচের রাশি থেকে কি কমন নিয়ে নেওয়া হয়েছে, প্রত্যেকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে K1 আছে, দেখো K1, আচ্ছা এখানে কিছু কমন নেওয়ার ব্যাপার নেই, নিচে তো কমন নিয়েই করে ফেলেছি এটা। এখানে সি টু দি পাওয়ার 6, এই যে দেখো উপরে সি টু দি পাওয়ার 6 নিচে সি টু দি পাওয়ার 6 কেটে গেল, কেটে দেওয়া হয়েছে, তাহলে ব্র্যাকেটে যা ছিল তাই পড়ে আছে, আর বাইরে খালি K1 K2 স্কোয়ার পড়ে থাকবে, K1 K2 স্কোয়ার পড়ে আছে। তার মানে শুধু কে ছাড়া উপরের রাশি আর নিচের রাশিতে কে ছাড়া অন্য কোনো চলরাশি আছে কি, মানে এ বি সি কিছু আছে কি, নিশ্চয়ই নেই, শুধু সি টু দি পাওয়ার 6 ছিল সেটাও কেটে গেল, আর কিচ্ছু নেই। তার মানে টোটালটাকেই আমরা বলতে পারি একটা অশূন্য ধ্রুবক, যেহেতু দুটো রাশির অনুপাত, এই দুটো রাশির অনুপাত যেহেতু ধ্রুবক বেরোলো, অশূন্য ধ্রুবক, তাই আমি বলতে পারি এই রাশিটার সঙ্গে এই রাশিটা কী ভেদে আছে, সরল ভেদে আছে। তাই লাস্ট লাইনে যেটা লেখা হয়েছে দেখে নাও, এটাই আমাকে প্রমাণ করতে চেয়েছে কি, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারাইজাস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাই প্রমাণ করতে চেয়েছে। তো আমার প্রমাণিত হয়ে গেল, অঙ্ক এখানে শেষ হলো। নেক্সট অঙ্কে যাই, 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা ও 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসেব করে লিখি। অঙ্কটা বারবার পড়বে, তোমাকে প্রথমে একটা শর্ত দিয়ে দিয়েছে, সেই শর্তটা কি, এক্স ডেসিমিটার গভীর কূপ একটা খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ শুধু ওই যতটা কূপ খনন করা হচ্ছে মানে এক্স ডেসিমিটার তার সঙ্গে সরল ভেদে আছে, আর বাকি অংশ মানে অপর একটা অংশ সেটা যতটা কূপ খনন করা হচ্ছে মানে এক্স ডেসিমিটার তার বর্গের সঙ্গে সরল ভেদে আছে, এটা শর্ত দিয়ে দিয়েছে। এবার তোমাকে গভীরতা বলে দিয়েছে, একটা 100 ডেসিমিটার এবং একটা 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা ও 12,000 টাকা ব্যয় হয়, একটা হিসেব দিয়ে দিয়েছে। তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে। একটু লেন্দি অঙ্ক, বুঝতে হবে। ধরি কূপটি খনন করার জন্য মোট ব্যয় হয় ওয়াই টাকা, তাহলে ব্যয়ের এক অংশ ধরে নেওয়া হচ্ছে পি আর অপর অংশ ধরে নেওয়া হচ্ছে কিউ, মানে মোট ব্যয়কে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। মোট ব্যয় কত, ওয়াই টাকা, ওয়াইকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, একটা অংশ পি অংশ, একটা অংশ হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে বলেছে মোট ব্যয়ের একটা অংশের সঙ্গে এক্সের সরল ভেদে সরল সম্পর্ক, তাই পি ভ্যারাইজাস এক্স বলেছে, কারণ মোট গভীরতা যদি এক্স ধরে নেওয়া হয়, সে এক্স কোত্থেকে এলো, কারণ অঙ্কের মধ্যেই বলে দিয়েছে এক্স ডেসিমিটার গভীর বলেছে, তাহলে এক্সের সঙ্গে একটা ব্যয় মানে দুটো ব্যয়ের মধ্যে টোটাল ওয়াইকে দুটো ব্যয়ে ভাগ করা হয়েছে পি আর কিউতে। যেমন ধরো আমি 250 টাকা খরচা করলাম, একটা যদি 100 টাকা হয় আর একটা 150 টাকা, তার মানে 100 প্লাস 150 যোগ করলে 250 হয়। ঠিক তেমনি মোট খরচটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, একটা হচ্ছে পি অংশ, একটা হচ্ছে কিউ অংশ। তাহলে একটা অংশের সঙ্গে এক্সের সরল ভেদে আছে, আরেকটা অংশের সঙ্গে কিউ এর সঙ্গে কী আছে, এক্স স্কোয়ারের সরল সম্পর্ক।
তাহলে এবারে যদি পি ভ্যারাইজাস এক্স হয়, ভ্যারাইজাস থেকে যখন ইজুকাল টু আনবো তখন একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, কে ওয়ান এখানে নিয়ে আসা হয়েছে। আরেকটা দেখো ভ্যারাইজাস চিহ্ন থেকে যখন ইজুকাল টু চিহ্ন করা হয়েছে তখন আরেকটা ধ্রুবক নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে কে টু। তাহলে এখানে কে ওয়ান ও কে টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার যেটা লেখা হয়েছে দেখো ভালো করে বোঝো, যে ওয়াই ইজুকাল টু মানে মোট খরচ আমরা জানি ওয়াই ইজুকাল টু কি পি প্লাস কিউ। তো পি এর মান কত বের করেছি কি কে ওয়ান এক্স, আর কিউ এর মান কত বের করেছি কে টু এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইজুকাল টু পি প্লাস কিউ লিখেছিলাম না, এখন কি লিখবো ওয়াই ইজুকাল টু পি এর মানটা বসিয়ে দিলাম কে ওয়ান এক্স আর কিউ এর মানটা কে টু এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। এটা পেলাম 1 নং সম্পর্ক, মানে 1 নং সমীকরণ। তাহলে এখানে যদি আমি এক্সের মান যদি 100 হয়, মানে তোমাকে বলে দিয়েছে যদি 100 ডেসিমিটার কূপ খনন করা হয়, তাহলে এক্সের মান যদি 100 হয় তাহলে মোট খরচ ওয়াই ইজুকাল টু কত হওয়ার কথা বলেছে 5000 টাকা। দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে। তাহলে এখন ওয়াইয়ের জায়গায় আমরা 5000 টাকা লিখব, আর এক্সের জায়গায় এখানে যে সমীকরণে এক্সের জায়গায় আমরা 100 লিখব। তাহলে এক্সের জায়গায় 100 লিখেছি, আর এখানে এক্স স্কোয়ার ছিল তাই এক্স স্কোয়ার। এবার লক্ষ্য করে দেখো 5000 ইজুকাল টু দুটো রাশির মধ্যে কি কমন যাচ্ছে 100 কমন যাচ্ছে, তাই 100 কমন নিয়ে নিলে ব্র্যাকেটে কী পড়ে থাকবে কে ওয়ান প্লাস 100 স্কোয়ার মানে কত, 100 স্কোয়ার থেকে 100 নিয়ে নিয়েছি তাহলে একটা 100 পড়ে থাকবে, কারণ এখানে 100 স্কোয়ার মানে দুটো 100, তো তার থেকে যদি একটা 100 কমন নিয়ে নিই তাহলে একটা 100 পড়ে আছে, আর পড়ে আছে কে টু। হলো। এবার 5000 আর এখানে 100 গুণ অবস্থায় আছে, এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে 5000কে 100 দিয়ে ভাগ করলে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কেটে যাবে, তার মানে পড়ে থাকবে কি শুধু 50। তার মানে এদিকে কি পড়ে থাকবে কে ওয়ান প্লাস 100 কে টু, এটাকে পক্ষান্তর করে দেওয়া হয়েছে, মানে এই রাশিটাকে কে ওয়ান প্লাস 100 কে টুটাকে আগে লেখা হয়েছে, আর 5000কে এই 100 দিয়ে ভাগ করে যে 50 হয় 50টা এদিকে লেখা হয়েছে। এটা হলো তোমার কি সমীকরণ 2 নং সমীকরণ। ঠিক আছে। আবার আগের যে সমীকরণটা পেয়েছিলাম 1 নং সমীকরণ, এই সমীকরণেই যেহেতু আরেকটা মান বলে দিয়েছিল যে যদি 200 ডেসিমিটার কূপ খনন করা হয় তাহলে 12,000 টাকা খরচা হয়, তাহলে আমরা আবার কি করব খরচের জায়গায় মানে ওয়াইয়ের জায়গায় 12,000 লিখবো। আগের বারে যেমন ওয়াইয়ের জায়গায় 5000 লিখেছিলাম, এখন ওয়াইয়ের জায়গায় 12,000 লিখবো আর এক্সের জায়গায় 200 লিখবো। তাহলে কি হচ্ছে 12,000 ইজুকাল টু কে ওয়ান ইন্টু 200 প্লাস কে টু ইন্টু 200 স্কোয়ার। এবার দুটো রাশির মধ্যে 200 কমন যাবে, 200 কমন নিয়ে নেওয়া হয়েছে, এখান থেকে 200 কমন নিলে শুধু কে ওয়ান পড়ে থাকবে, আর এখান থেকে যেহেতু দুটো 200 ছিল একটা 200 কমন নিয়েছি তাই একটা 200 পড়ে আছে আর কে টু পড়ে আছে। ওকে। এর পরের লাইনে কি হবে 200 দিয়ে 12,000কে ভাগ করা হবে, তো 200 দিয়ে 12,000কে ভাগ করলে হয় 60। কীভাবে দুটো শূন্য কেটে যাবে, 120কে 2 দিয়ে ভাগ করলে হয় 60, তাই তো। এবার যেটা হচ্ছে দেখো লক্ষ্য করে, তাহলে এইদিকে কি পড়ে আছে কে ওয়ান প্লাস 200 কে টু, এইটাকে পক্ষান্তর করে এদিকে লিখলাম, আর 12,000কে 200 দিয়ে ভাগ করলে হলো 60। এটা হলো 3 নং সমীকরণ। এবার 3 নং সমীকরণ থেকে এই যে 3 নং সমীকরণ যেটা পেলাম তার থেকে 2 নং সমীকরণ যেটা পেয়েছিলাম সেই 2 নং সমীকরণ বিয়োগ করে দেওয়া হবে। তা 3 নং সমীকরণ আগে লেখাও কে ওয়ান প্লাস 200 কে টু ইজুকাল টু 60, তার থেকে আমি বিয়োগ দেবো কত নং সমীকরণ 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ কী ছিল কে ওয়ান প্লাস 100 কে টু ইজুকাল টু 50। বিয়োগ করলে কি হয় নিচের রাশিগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মানে এখানে কে ওয়ানের চিহ্ন কিছু নেই মানে প্লাস হয়ে গেল মাইনাস, এখানে 100 কে টুর আগে চিহ্ন আছে প্লাস হয়ে গেল মাইনাস, 50-এর আগে চিহ্ন আছে প্লাস হয়ে গেল মাইনাস। তাহলে কে ওয়ান আর কে ওয়ান কেটে দিলাম, 200 কে টু থেকে 100 কে টু মাইনাস করলে 100 কে টু হলো, 60 থেকে 50 বাদ দিলে হলো 10। তাহলে কে টু ইজুকাল টু কত হবে 10 বাই এই 100টা গুণ আছে এদিকে 100 দিয়ে ভাগ করলাম, তা 10 বাই 100 করলে 1/10। তাহলে কে টুর ভ্যালু বেরিয়ে গেল 1/10। ওকে। নেক্সট স্টেপে আসছি, কে টুর ভ্যালু যে 1/10 বেরিয়ে গেল সেটা যে কোনো সমীকরণে বসালে আমরা কে ওয়ানের মান পেয়ে যাব, সেটাই করা হয়েছে। দেখো লক্ষ্য করো 2 নং সমীকরণে কে টু ইজুকাল টু 1/10 বসিয়ে পাই। 2 নং সমীকরণ কী ছিল কে ওয়ান প্লাস 100 কে টু ইজুকাল টু 50 ছিল, সেখানে আমরা কে টুর জায়গায় 1/10 বসিয়ে দিয়েছি। তাহলে এই শূন্য কেটে গেল, তার মানে 10 একে 10। তাহলে কে ওয়ান প্লাস 10 ইজুকাল টু 50, এই 10কে যখন আমি এদিকে নিয়ে যাব -10 হয়ে যাবে, তাহলে 50 থেকে 10 বাদ দিলে হয় 40। তাহলে কে ওয়ানের মান আমরা পেয়ে গেলাম 40। এবার 1 নং সমীকরণে এই কে ওয়ানের মানটাকে বসিয়ে দেবো, কে ওয়ানের মান কত 40 আর কে টুর মান কত 1/10। 1 নং সমীকরণ কী ছিল ওয়াই ইজুকাল টু কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার। এখানে যদি আমরা
কে ওয়ানের মান আর কে টুর মান বসিয়ে দিই, তাহলে কত হবে? কে ওয়ানের মান 40 বেরিয়েছে, কে টুর মান 1/10 বেরিয়েছে, তাই বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এটা হচ্ছে 4 নং সমীকরণে। এবার তোমাকে এই যে রিলেশানটা তুমি পেলে কে ওয়ান কে টুর মান বসানোর পর, সেই সমীকরণের মধ্যে তোমাকে জানতে চেয়েছে যদি 250 ডেসিমিটার গভীর কূপ খনন করা হয় তাহলে কত টাকা ব্যয় হবে। তাহলে তুমি 250 ডেসিমিটার মানে এখানে এক্সটা দিয়ে তো মানে কত গভীরতা সেটা বোঝানো হচ্ছে, তার মানে এক্সের জায়গায় তোমার কত বসিয়ে দেবে? 250 বসিয়ে দেবে। তাহলে এক্সের জায়গায় 250 বসিয়ে দেওয়া হচ্ছে। তার মানে সমীকরণটা দেখো y = 40x + 1/10x², সেখানে এক্সের জায়গায় 250 বসিয়ে দেওয়া হলো। তাহলে এক্স স্কোয়ার মানে কি 250 স্কোয়ার, তাহলে 40 × 250 মানে 10,000 প্লাস 1/10 ইন্টু 250 স্কোয়ার মানে কত হয়? 62,500। তো 0 0 কেটে দাও, তাহলে 6,250 একে 6,250 প্লাস 10,000 মানে 16,250 টাকা। তার মানে মোট কত খরচ হবে? মোট খরচ হবে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য 16,250 টাকা খরচ হবে। 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 16,250 টাকা ব্যয় হবে। মাথায় রাখবে, বারে বারে অঙ্কগুলো প্র্যাকটিস না করলে, নিজে না দেখে ততক্ষণ কিন্তু রপ্ত করতে পারবে না। দেখতে বুঝতে মনে হচ্ছে ইজি, কিন্তু যখন প্র্যাকটিস করতে যাবে আটকাবে, না বুঝলে ঠিকভাবে আবার দেখতে হবে, বারে বারে প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা নেক্সট অঙ্ক 13 নম্বর অঙ্কে যাচ্ছি। 13 নম্বর অঙ্কে কি বলেছে? চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত যদি 5:4 হয় তাহলে তাদের আয়তনের অনুপাত কত? দেখো, চোঙের অঙ্ক তোমরা আগেই বুঝিয়ে এসেছি আমি। চোঙের অঙ্ক মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে আয়তনের সূত্র কি ছিল? πr²h, তাই তো নাকি? মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। যেহেতু চোঙের ভূমি একটা বৃত্তাকার তল, তার মানে বৃত্তের ক্ষেত্রফল কি হয়? πr² ইন্টু উচ্চতা h হিসাবে ধরা হয়। তার মানে চোঙের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, πr² ইন্টু h। এইবার তোমাকে বলেছে যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে ধরে নিই 3টে রাশি বলেছে। চোঙের আয়তন কত? আমরা ধরে নিয়েছি, দেখো ভি ফর ভলিউম। ভূমির ব্যাসার্ধ কত? ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর ধরে নেওয়া হয়েছে, ক্যাপিটাল আর, আর উচ্চতা ধরে নেওয়া হয়েছে এইচ। তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলেছে? চোঙের আয়তন মানে ভি, ভূমির ব্যাসার্ধের বর্গ, তাহলে ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, তার স্কোয়ার, বর্গ মানে আর স্কোয়ার, এবং উচ্চতার সঙ্গে, উচ্চতা বলতে এইচ, তার সঙ্গে যৌগিক ভেদে আছে। যৌগিক ভেদটা আমি আগেও বলেছি, একটা রাশির সঙ্গে অন্য যে কোনো দুটো রাশির সম্পর্ককে একত্রে বোঝানো হয় যে ভেদ সম্পর্কের দ্বারা, তাকে যৌগিক ভেদ বলে। যেমন এখানে ভি এর সঙ্গে ভূমির ব্যাসার্ধ, চোঙের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা দুটো রাশির সম্পর্ক করা হয়েছে, তাই এটা হচ্ছে যৌগিক ভেদ। ঠিক আছে, তাই এখানে ভ্যারাইজাস চিহ্ন থেকে যখনই ইজুকাল টু লেখা হচ্ছে তখন আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হচ্ছে, সেটা হচ্ছে কে। লিখে দেওয়া হয়েছে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত তোমাকে বলে দিয়েছে 2:3। তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ কত হবে? ধরে নেওয়া হয়েছে 2r, কারণ অনুপাত থেকে যখনই রাশিগুলোকে আলাদা আলাদা করে লেখা হয় তখন একটা ধ্রুবক নিয়ে আসা হয়। এখানে ধ্রুবক হিসেবে কাকে নিয়ে আসা হয়েছে? rকে নিয়ে আসা হয়েছে। r = লিখে দেওয়া হয়েছে আনুপাতিক ধ্রুবক। তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ হচ্ছে 2r আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হবে 3r। এবার দুটি চোঙের উচ্চতার অনুপাত কত বলেছে? 5:4। তাহলে প্রথম চোঙের উচ্চতা হচ্ছে 5h, এখানে এইচকে আনুপাতিক ধ্রুবক হিসেবে নিয়ে আসা হয়েছে। আর দ্বিতীয় চোঙের উচ্চতা কত? 4h। দেখো h = আনুপাতিক ধ্রুবক হিসেবে নিয়ে আসা হয়েছে। আমরা অন্যান্য পাটিগণিতের অঙ্ক করতে গেলে এক্সকে আনুপাতিক ধ্রুবক নিয়ে আসি, এখানে উচ্চতার সঙ্গে সম্পর্কযুক্ত এইচকে নিয়ে আসা হয়েছে হাইট, আর রেডিয়াস ব্যাসার্ধের সঙ্গে রিলেটেড, তাই আর হিসাবে এটাকে লেখা হয়েছে। তাহলে আমরা দেখতে পেয়েছিলাম যে আয়তনের সঙ্গে এই ব্যাসার্ধ এবং উচ্চতার সম্পর্কটা কী ছিল? ভি = kr²h। এখন আমরা কি করব? প্রথম চোঙের আয়তনকে যদি আমরা v1 হিসেবে লিখি, তাহলে এই সম্পর্ক ধরে প্রথমে লিখতে হওয়ার কথা কে, তারপর আর বলতে এখানে ব্যাসার্ধ, প্রথম চোঙের ব্যাসার্ধ কত লিখেছি? 2r, তাই এখানে 2r² লিখেছি, কারণ মূল সম্পর্কটা কি? মূল সম্পর্কটা এটা, এই সম্পর্কটা দেখেই আমরা এই সম্পর্কগুলো তৈরি করছি। তাহলে এখানে ক্ষেত্রে প্রথম চোঙের ব্যাসার্ধ 2r, তাই 2r এর স্কোয়ার লেখা হয়েছে, ইন্টু প্রথম চোঙের উচ্চতা কত? 5h,
তাই 5h লেখা হয়েছে। তাহলে কত হবে 2r এর হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার ইন্টু 5h, কারণ 2r এর হোল স্কোয়ারটা যখন ব্র্যাকেট তুলে দেবো 2 স্কোয়ার মানে 4, 4r স্কোয়ার ইন্টু 5h হয়ে গেল। একইভাবে দ্বিতীয় চোঙেরও মানটা বের করব। দ্বিতীয় চোঙের মান কত হবে দেখে নাও। দ্বিতীয় চোঙের ক্ষেত্রে কি হবে, ব্যাসার্ধ কত 3r, তাই 3r বসানো হয়েছে, আর উচ্চতা কত 4h, 4h বসানো হয়েছে। এবার 3r এর হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার করলে 3কে 3 দিয়ে গুণ মানে 9, 9r স্কোয়ার ইন্টু 4h, এটা হলো দ্বিতীয় চোঙের আয়তন। এবার দুটো চোঙের আয়তনের অনুপাত কত তোমাকে জানতে চেয়েছে, তাহলে প্রথম চোঙের আয়তন এটা বেরিয়েছে, দ্বিতীয় চোঙের আয়তন এটা বেরিয়েছে, মানে v1/v2 তোমাকে বের করতে বলেছে। তা v1 এর মান বসিয়ে দেওয়া হয়েছে, v2 মান বসিয়ে দেওয়া হয়েছে। v1 এর মান যা পেয়েছিলাম সেটা উপরে বসানো হয়েছে, v2 মান যা পেয়েছি সেটা নিচে বসানো হয়েছে। কে কেটে গেছে, r স্কোয়ার কেটে গেছে, h কেটে গেছে, 4 দিয়ে 4কে কাটা হয়েছে, তাহলে পড়ে আছে শুধু উপরে 5 আর নিচে 9। তার মানে v1/v2 ইজ ইকুয়াল টু 5/9। তার মানে দুটো চোঙের আয়তনের অনুপাত v1:v2 ইজ ইকুয়াল টু 5:9। এটাই আমার অ্যান্সার। ওকে, ভেরি সিম্পল অঙ্ক, বুঝতেই পারছো। এবারে আসছি 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কে কি বলেছে, 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তা একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান কাজ করে বা চাষ করে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। দেখো এখানে কি কি রাশি বলেছে, লাঙল বলেছে, জমির পরিমাণ, আর হচ্ছে দিন সংখ্যা, 3টে রাশি আমার বলে দিয়েছে। তাহলে প্রথমে দেখো লাঙল সংখ্যা আমরা ধরে নিয়েছি n দিয়ে, লাঙল সংখ্যা ইজ ইকুয়াল টু n। জমির পরিমাণ ধরে নিয়েছি l, আর দিন সংখ্যা ধরে নিয়েছি ক্যাপিটাল D। এবার দেখো তুমি বোঝো যে লাঙল সংখ্যার সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক হবে। মানেটা কি, যত বেশি লাঙল নিয়ে আসবো তত বেশি জমি চাষ করতে পারবো, তাই n ভ্যারাইজাস l। ঠিক আছে, কিন্তু লাঙল সংখ্যার সাথে দিনের সম্পর্ক কিন্তু ব্যস্ত, কারণ যত লাঙলের পরিমাণ বেড়ে যাবে তত কি হবে, এক এক দিনে বেশি করে কাজ করা যাবে, তার ফলে কি হবে, দিন সংখ্যা কম লাগবে, কম দিন সংখ্যা লাগবে, মানে কম দিনে কাজটা শেষ হয়ে যাবে। যন্ত্রপাতি যত বেশি আনা হবে সেই অনুপাতে লোককে লাগানো হলে কি হবে, স্বাভাবিকভাবেই কম দিনে কাজটা শেষ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তার মানে এনের সঙ্গে মানে লাঙলের সংখ্যার সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক, কিন্তু দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে যদি দুটোকে একসাথে লেখা হয়, এনের সঙ্গেই যেহেতু দুটো সম্পর্ক, তাহলে এন ভ্যারাইজাস এলকে উপরে লিখব আর ডিকে নিচে লিখব, কারণ ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এন ভ্যারাইজাস l/d যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী। তাহলে এন ইজ ইকুয়াল টু, যখনই ভ্যারাইজাস চিহ্ন থেকে ইজ ইকুয়াল টু চিহ্ন লিখব তখন একটা ভেদ ধ্রুবক কে নিয়ে চলে আসতে হবে, যেটা লিখে দেওয়া হয়েছে কে হলো ভেদ ধ্রুবক। এবার দেখো তোমাকে বলেছে 2400 বিঘা জমি চাষ করতে বলেছে, কত দিনে বলেছে, 25 দিনে বলেছে, না সরি কটা লাঙল দিয়ে করতে বলেছে, 25টা লাঙল দিয়ে। তাহলে কত দিন সময় লাগে বলেছে, 36 দিন সময় লাগে বলেছে। তাহলে তুমি এই সম্পর্কের মধ্যে এনের জায়গায় তুমি 25 বসিয়ে দাও, 25টা লাঙল। এলের জায়গায় তুমি কত বসাবে, 2400 বিঘা জমি বলেছে তাই 2400 বসানো হয়েছে, আর দিন সংখ্যা কত লাগে বলেছে 36, তাই ডি এর জায়গায় 36 লিখব। তাহলে কে ইজ ইকুয়াল টু কী হবে, 36টা এখানে আছে ভাগ অবস্থায়, 25-এর সঙ্গে গুণ হবে, আর বা তুমি এখানে এইখানটা একটু সমস্যা হয়ে গেল, 1 মিনিট, এইখানটা মনে হচ্ছে ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে গেছে। দেখো ক্যালকুলেশনটা একটু ভুল আছে, এখানটা কারেকশান করে নেবে। এই যে এই রাশিটার পর আমি এখানে লিখছি বা, এই 25-এর সঙ্গে 36 গুণ হবে 25 ইন্টু 36, তাহলে এখানে পড়ে থাকবে কে, আর এই যে উপরে 2400 এদিকে নিয়ে এলে ভাগ হয়ে যাবে, নিচে হয়ে যাবে 2400। ঠিক আছে, তা এটা যদি আমি কাটাকুটি করি 25 দিয়ে যদি এটাকে কাটি হবে হচ্ছে 9 25 225, 6 25 50। এবার যদি আমি 12 দিয়ে কাটি তাহলে হবে 3 বারং 36, 8 বারং 96, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু 3-এর 8
এবার এই পরের লাইনে, লাস্ট লাইনে যেটা ঠিক লেখা আছে কে ইজুকাল টু 3/8, পার্টিকুলার এই লাইনটা কিন্তু বাদ দিয়ে এইখানটায় যেরকম লিখলাম সেরকমভাবে করবে। এখানে একটু ভুল আছে এটা। আচ্ছা, তাহলে কে এর মান বেরিয়ে গেল 3/8, ঠিক আছে। এবার বলেছে তোমাকে এখন অর্ধেক জমি, অর্ধেক জমি মানে কি, 2400 বিঘা জমি চাষ করা হয়েছে। অর্ধেক জমি মানে কত, 2400 অর্ধেক মানে 2400/2 মানে 1200 বিঘা জমি। কত দিনে চাষ করতে বলেছে, 30 দিনে চাষ করতে বলেছে। তা জানতে চেয়েছে যে কটা লাঙল লাগবে। তা অলরেডি তুমি কে এর মান 3/8 বের করে নিয়েছো। তো সম্পর্কটা কী ছিল, n ইজুকাল টু কে ইন্টু L/D। তাহলে তুমি কে এর জায়গায় 3/8 বসাও, এল এর জায়গায় অর্ধেক জমি মানে 1200 বসাও, আর দিন বলেছে কত দিনে, 30 দিন, তাই 30 বসানো হয়েছে। তাহলে 0 0 কেটে দেওয়া হলো, 8 দিয়ে 120কে কাটলে 15, 3 দিয়ে 3কে কেটে দাও, তাহলে লাঙল কটা লাগছে, 15টা। সিম্পল বেরিয়ে গেল, একটি ট্র্যাক্টর 15টা লাঙলের সমান কাজ করবে। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই, 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসে, ঠিক আছে। যেগুলো আমি করাতে করাতে ইম্পর্ট্যান্ট বলছি সেগুলো পাশে ইম্পর্ট্যান্ট বলে দাগ দিয়ে নেবে। 15 নম্বর অঙ্ক, ইম্পর্ট্যান্ট অঙ্ক। কি বলেছে দেখো, বলেছে যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। এখানে ঘন বলতে কিউব আর বর্গ বলতে স্কোয়ার। তো ব্যাপারটা কি, প্রথমে দেখে নাও। গোলকের আয়তনকে আমরা ধরে নিয়েছি ভি ফর ভলিউম, ব্যাসার্ধকে আর হিসাবে ধরা হয়েছে, রেডিয়াস, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সারফেস এরিয়া, তাই এস দ্বারা লেখা হয়েছে, ঠিক আছে। তা এবার আমাকে দুটো সম্পর্ক বলে দিয়েছে। গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাত মানে ভি ভ্যারাইজাস আর কিউব, সরল ভেদে বলেছে তাই ভি ভ্যারাইজাস আর কিউব লেখা হয়েছে। আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এস, সারফেস এরিয়া, কি বলেছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ, ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ বলতে আর স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়, তাহলে এস ভ্যারাইজাস আর স্কোয়ার। এবার ভি ইজুকাল টু, ভ্যারাইজাস চিহ্ন থেকে যখনই ইজুকাল টু নিয়ে এলাম তখনই একটা ধ্রুবক নিয়ে আসা হচ্ছে, সেখানে এম হিসাবে লেখা হয়েছে ধ্রুবকটাকে, এম আর কিউ। আর এখানে যখনই ভ্যারাইজাস চিহ্ন থেকে ইজুকাল টু করা হয়েছে তখন ছোটো হাতের এন আর স্কোয়ার লেখা হয়েছে। তাহলে দুটো রাশির মধ্যে এম আর এন এই দুটোই কি, ভেদ ধ্রুবক। ওকে, তাহলে আর কিউব ইজুকাল টু কী হবে, ভি ভ্যারাইজাস ভি ডিভাইডেড বাই এম, এমটা এখানে গুণ আছে এদিকে নিয়ে গেলে কী হয়, ভাগ হয়ে যাবে। তাহলে আর কিউবকে যদি এদিকে একা রাখা হয়, এমটা এখানে গুণ আছে এদিকে চলে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাই এটাকে ঘুরিয়ে পক্ষান্তর করে লেখা হয়েছে আর কিউব ইজুকাল টু ভি বাই এম। তাহলে যখনই এর মাথায় থেকে কিউবটাকে তুলে দেওয়া হবে তখন এটা ওই পাশের রাশির মধ্যে 1/3 আকারে যাবে সূচকের নিয়ম অনুযায়ী, ঠিক আছে, সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে কি হবে, কিউবটাকে তুলে দিলে এর মাথায় 1/3 আকারে গেল। এবার যদি আমি এটা স্কোয়ার করি তাহলে কি হবে, এরও টোটাল রাশিটারও স্কোয়ার হবে। স্কোয়ার হলে কী হবে, 2 1 2 মানে উপরে 1-এর সঙ্গে 2টা গুণ হয়ে যাবে। তার মানে আলটিমেট কত হলো, আর স্কোয়ার ইজুকাল টু ভি বাই এম টু দি পাওয়ার 2/3। এটা 1 নং সমীকরণ আকারে লেখা হয়েছে, ঠিক আছে। এইবার এই সমীকরণের ওপরই কাজটা করা হচ্ছে। দেখো 1 নং সমীকরণ থেকে যে প্রাপ্ত আর স্কোয়ারের মানটা আমরা পেয়েছি সেই আর স্কোয়ারের মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণ আমরা কি পেয়েছিলাম, এস ইজুকাল টু এন আর স্কোয়ার। সেই আর স্কোয়ারের জায়গায় আমি 1 নং সমীকরণ থেকে যে মানটা পেয়েছি আর স্কোয়ার ইজুকাল টু ভি বাই এম টু দি পাওয়ার 2/3, সেই মানটা এখানে বসিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো একটু দেখে নাও, এস ইজুকাল টু এন ইন্টু আর স্কোয়ারের মান ভি বাই এম টু দি পাওয়ার 2/3 বসিয়ে দেওয়া হয়েছে। এরপর পুরোটার কিউব করা হয়েছে, এসের কিউব মানে উভয়কে ঘন করা হয়েছে। কারণ তোমাকে অ্যান্সার জানতে চেয়েছে, দেখো গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে, এটা প্রমাণ করতে বলেছে, তাই না। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন যেহেতু বলেছে
তাই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন আনার জন্য এখানে কিউব করা হয়েছে। তো একদিকে তো কিউব করলে হবে না, এই সাইডেও কিউব করতে হবে, তাই কিউব করা হয়েছে। তো কিউব করলে কী হবে, এনের মাথায় কিউব বসলো, কারণ একটু ভালো করে বুঝবে, এর মাথায় কিউব বসানো আর পুরো রাশিটার মাথায় কিউব বসানো হচ্ছে, পুরো রাশিটার মাথায়। মানে আমি যদি এখানে একটু বোঝানোর জন্য যদি আর একটু কাজ করি, এসের মাথায় কিউব, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখো, এন ইন্টু ভি বাই এম, তার মাথায় কত ছিল, 2/3 ছিল, পুরোটার মাথায় কিউব। তাহলে এস কিউব ইজুকাল টু, যখনই সেকেন্ড ব্র্যাকেট তুলবো এনের মাথাতে কিউব বসবে, আর ভি বাই এম, এই 2/3 সঙ্গে 3টা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এই 3 কেটে যাবে। তাহলে আলটিমেট যেটা দাঁড়াচ্ছে, এস কিউব ইজুকাল টু এন কিউব, আর স্কোয়ারটা যদি তুলে দিই ইন্টু ভি স্কোয়ার, এমের মাথাতেও স্কোয়ার বসবে। আলটিমেট এটা দাঁড়াচ্ছে, এটা এখানে লেখা হয়েছে, এস কিউব ইজুকাল টু এন কিউব ইন্টু ভি স্কোয়ার বাই এম স্কোয়ার। ওকে, এইবার ভালো করে লক্ষ্য করো, ভি স্কোয়ারকে যদি আমি এদিকে রেখে দিই, তাহলে কি হবে, এই এম স্কোয়ার এস কিউবের সাথে গুণ হবে, আর এন কিউব নিচে চলে যাবে। এটা একটু পক্ষান্তর করে করা হয়েছে, মানে ভি স্কোয়ারকে এদিকে রাখা হয়েছে, এম স্কোয়ার ভাগ আছে, এদিকে গেলে কার সাথে গুণ হবে, এস কিউবের সাথে গুণ হবে, তাই এস কিউবের পাশে এম স্কোয়ারকে লেখা হয়েছে। আর এই এন কিউব যেটা আছে সেটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, তাই নিচে এন কিউব লেখা হয়েছে, হ্যাঁ কি না? তার মানে ভি স্কোয়ার, এটা একটা লাইন এখানে লিখে দেওয়া উচিত ছিল, যেটা সুবিধা হবে তোমাদের। সেটা হচ্ছে ভি স্কোয়ারের তলায় যদি আমি এস কিউবকে নিয়ে আসি, তাহলে এখানে পড়ে থাকবে এম স্কোয়ার বাই এন কিউব, যেখানে এম আর এন দুটোই হচ্ছে কি, ভেদ ধ্রুবক। তাহলে দুটো রাশির অনুপাত ধ্রুবক দাঁড়াচ্ছে কিসের রাশি, একটা হচ্ছে আয়তনের বর্গ, আর একটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের, বা হ্যাঁ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন। এই দুটো রাশির অনুপাত যেহেতু ধ্রুবক, তার মানে এরা পরস্পর কী ভেদে আছে, সরল ভেদে আছে, তাই লিখতে পারি ভি স্কোয়ার ভ্যারাইজাস এস কিউব। এটাই আমাকে প্রমাণ করতে চেয়েছে, তাই নয় কি, ভি স্কোয়ার ভ্যারাইজাস এস কিউব, এটাই আমাকে প্রমাণ করতে চেয়েছে। কারণ লাস্ট লাইনটা দেখো, গোলকের আয়তনের বর্গ, গোলকের আয়তনের বর্গ মানে ভি স্কোয়ার, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এস, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে এস বোঝাচ্ছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন যখন বলছে তার মানে এস কিউব, এর সঙ্গে কি ভেদে আছে, সরল ভেদে আছে। তাহলে ভি স্কোয়ার ভ্যারাইজাস এস কিউব প্রমাণিত হয়ে গেল, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। ওকে, বড় প্রশ্ন সকলটাই শেষ হয়ে গেল। এরপরে আমরা পরের ভিডিওতে শর্ট কোয়েশ্চেনগুলো করাচ্ছি।